नमस्कार बंधुरा आमी सहेली अलौकिक जोनेर आसरे तोमादेर आरो एकबार स्वागत जानाच्छि। आज प्रथम घटना जिनि पाठिয়েছেন ओनार नाम अभिक भट्टाचार्य। अभिक बाबू अलौकिक जोने प्रथमबार घटना पाठाচ্ছেন। आशा करछि এই घटना অন্য কোথাও आगे पाठानो হয়নি। आशा करछि सत्यि भौतिक घटना आनुमानिक 5 बछर आगेर घटना। कुहेली चट्टोपाध्याय नामे एकटी मेয়ের বিয়ে হয় सुमित घोषालेर साथे। বিয়ের পর থেকেই কুহেলি শ্বশুরবাড়ির লোকেদের সাথে বনিবনা একদমই হচ্ছিল না, বিশেষ করে শ্বশুর শাশুড়ির সাথে। কুহেলি একটু মোটাসোটা দেখতে, ঘুমোতে আর খেতে খুব ভালোবাসত। এই নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে তার ঝগড়া প্রতিদিন লেগে থাকতো। অফিস থেকে ফেরার পর প্রতিদিনই সুমিতকে তার মা নালিশ করত, কুহেলি এই করেছে তাই করেছে। সুমিতও তার মায়ের কথায় কুহেলির সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। দেখতে দেখতে একটি বছর পার হয়। কুহেলি তখন গর্ভবতী। তাদের অত্যাচার তখন চরমে ওঠে। কুহেলি শ্বশুর শাশুড়িকে উঠতে বসতে কুহেলিকে কথা শোনাতো, বলতো তোমার থাইরয়েড আছে, তুমি কি সন্তানে জন্ম দেবে, নিশ্চয়ই বিকলাঙ্গ সন্তানই হবে। তখন কুহেলি বলে ছোটবেলা থেকেই আমার থাইরয়েডের সমস্যা, আমার হাইপোথাইরয়েড আছে, তাই আমি এত মোটা। আমি তো ডাক্তারবাবু দেখিয়েছি, ওষুধ খাচ্ছি। ডাক্তারবাবু বলেছেন গর্ভকালীন সময়ে যদি ঠিকমতো ওষুধ খাওয়া হয় তাহলে সুস্থ স্বাভাবিক সন্তানই ভূমিষ্ঠ হবে। এই কথা শুনে শাশুড় শাশুড়ি বলেন আমরা বাবা অত শত জানি না, যা ভালো বোঝো, তবে আমার মনে হয় সন্তান বিকলাঙ্গই হবে। সুমিত অফিস থেকে ফেরার পরে সুমিতের মা বাবা কুহেলির কথাটাকে ঘুরিয়ে অন্যভাবে প্রেজেন্ট করে সুমিতের সামনে এবং বলে যে তাদেরকে নাকি বৌমা খুব অপমান করেছে। মা বাবার কথায় প্ররোচিত হয়ে সুমিত কুহেলির গায়ে হাত তোলে। অত্যাচার একদম যখন সহ্য করতে না পারে কুহেলি তার বাবা মাকে ঘটনাটা একদিন খুলে বলে। কুহেলি শ্বশুরবাড়িতে থাকলে মরে যাবে এটাও বলে। তখন কুহেলির বাবা ও মা কুহেলির শ্বশুরবাড়িতে যায় এবং কুহেলিকে বাড়িতে নিয়ে আসতে চায়। সেই সময় সুমিতের বাবা একটা কাগজে কুহেলির বাবাকে দিয়ে লিখিয়ে নেয় যে লিখুন আমি স্ব ইচ্ছায় মেয়েকে নিয়ে আমার বাড়ি যাচ্ছি। কুহেলির বাবা মা সুমিতকে বা সুমিতের বাবাকে লিখিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে আসে। এই কাণ্ড করে মেয়েকে নিয়ে আসে এবং যেহেতু চায় না তাদের সঙ্গে সম্পর্ক থাকুক, তাই একটা ডাক্তারবাবুকে দিয়ে মেয়ের অ্যাবর্শন করিয়ে নেয়। বিপত্তি শুরু হয় তারপর থেকে। যেখানেই যায় কুহেলি, স্বপ্নে হোক বা কোথাও যাচ্ছে কিছু করছে, কেন জানি না মনে হয় একটা সদ্যজাত বাচ্চাকে সবসময়ও দেখতে পাচ্ছে। মনে হয় বাচ্চাটা সবসময় খুব কাঁদছে। প্রথমে ভাবতো ওটা ওর মনের ভুল বা কল্পনা, কিন্তু এটা প্রায় দিন হতে থাকে। এই ঘটনাটা শুধু কুহেলির সাথে নয়, কুহেলির বাবা, কুহেলির বর, শ্বশুর শাশুড়ি প্রত্যেকের সাথে ঘটছে এক এক করে। কুহেলির বর সুমিত রাত্রে তার নিজের বাড়িতে ঘুমোচ্ছে। স্বাভাবিকভাবেই কুহেলি সেখানে নেই, কুহেলি তার বাপের বাড়িতে। হঠাৎই বিভৎস দেখতে একটা বাচ্চা সুমিতের বুকের ওপর উঠে সুমিতের গলা টিপতে যায় এবং এই ঘটনার কয়েক মাসের মধ্যেই সুমিতের বাবা সিঁড়ি থেকে পড়ে মারা যায় এবং কুহেলির বাবা ঘুমের মধ্যে মুখে রক্ত উঠে মারা যায়। এই রকম ঘটনা ঘটার পর থেকে রাত্রেবেলা বাচ্চা কাঁদার শব্দই পরিবেশটাকে যেন ভয়ঙ্কর তোলে দুটো বাড়িতেই। হঠাৎ একদিন সুমিত অফিস থেকে বাড়িতে ফিরে আসে। সুমিত মা মা বলে ডাকে, দরজা খোলো মা, আমি ঢুকবো। সুমিতের চিৎকারে পাড়ার লোক জড়ো হয়, কিন্তু মা দরজা খোলে না। সুমিতের বাড়িতে এবং অন্য কোনো লোক সেই মুহূর্তে ছিল না, যেহেতু বাবা মারা গেছে, মা একা। সুমিত তখন বাধ্য হয়ে দরজা ভাঙে। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে মা কড়িকাঠ থেকে উল্টোভাবে ঝুলছে। কেউ যেন তার মায়ের পায়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রেখেছে। সারা গায়ে খামচানো আঁচড়ানো কামড়ানোর দাগ, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। তার মাকে মাটিতে নামানোর কিছুক্ষণের মধ্যেই মারা যায় সুমিতের মা, মানে তখনও বেঁচে ছিল ওই অবস্থায় ঝোলানোর পর। সাংঘাতিক ব্যাপার। এই ঘটনার পরে পুলিশের তদন্ত হয় প্রচণ্ড পরিমাণে, কোনো রকম কারণ পুলিশ খুঁজে পায় না। এই ঘটনার পরে কুহেলি তার মাসির সঙ্গে যোগাযোগ করে। তার মাসি অলৌকিক ও তন্ত্র শক্তি সম্পর্কে গবেষণা করেন এবং অনেক কিছুই জানেন। কুহেলি তার মাকে নিয়ে মাসির কাছে যেতেই তিনি সমস্ত ঘটনা গড় গড় করে বলে দিলেন। কুহেলির মাসি কুহেলির বিয়ের পর থেকে সমস্ত ঘটনা বলে দিল, এমন ঘটনা যেগুলো তিনি জানতেনই না। কুহেলির কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে মন্ত্র পড়ে বলে, কুহেলি কিছু দেখতে পাচ্ছিস? তখন কুহেলি বলল সে বিভৎস বাচ্চাটাকে দেখতে পাচ্ছে।
কুহেলির মাসি বলল, তুই জিজ্ঞাসা কর কি চায় সে। তখন কুহেলি জিজ্ঞাসা করলো, কি চাও? সেই বীভৎস দেখতে বাচ্চাটা কথা না বলে আঙুল দিয়ে ইশারা করে দেখায়, তোমাকে চাই। তখন কুহেলি তার মাসিকে বলে, ও বলছে আমাকে চায়। তখন কুহেলির মাসি বলে, সর্বনাশ। তখন কুহেলির মাসি বলেন, এটা কে জানিস? তখন কুহেলির মাসি বলেন, এ হলো সেই সন্তান যাকে তুই গর্ভে ধারণ করেছিলিস। সেই সন্তানই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। অবাক হয়ে যায়। তোর গর্ভে যে বাচ্চাটা বড় হচ্ছিল সে প্রেতাত্মা। মাতৃগর্ভে যারা মারা যায় ওরা কাচ্চা কালুয়া হয়। এদের বিনাশ করা খুব মুশকিল। এদের সাথে ভগবানেরও যোগাযোগ থাকে, তাই ওদের বিনাশ করা খুব কঠিন। কুহেলির মাসি বলে, দেখছি কি করা যায়। কুহেলি বলে, যা হোক করো মাসি। সেই সময় কুহেলির মাসি বলে ওঠেন, একটা যজ্ঞ করতে হবে এবং বাচ্চাটার আত্মাকে শান্ত করতে হবে। সামনের অমাবস্যায় কামাখ্যা শ্মশান ঘাটে তুই এবং তোর মাকে নিয়ে চলে আসবি। কুহেলি সামনের অমাবস্যায় চলে আসবো এটা জিজ্ঞেস কর। মাসি বলেন, হ্যাঁ। কুহেলির মাসি ও তার গুরুদেব মিলে অমাবস্যার রাতে শ্মশানে বসে যজ্ঞ করতে আরম্ভ করেন। সেখানে কুহেলি তার মা এসে উপস্থিত হয়। কুহেলি মাসি গুরুদেবকে দিয়ে একটি মাটির বাচ্চা পুতুল তৈরি করেছিলেন। কুহেলিকে বলেন, আমরা যখন বলবো ওই পুতুলটাকে কোলে নিয়ে আদর করবি এবং ক্ষমা চাইবি। যদি ওই বাচ্চাটার প্রেতাত্মা তোকে ক্ষমা করে তাহলেই তোর বাচ্চাটার প্রেতাত্মার হাত থেকে তুই মুক্তি পাবি, নাহলে ওর হাত থেকে তোরও কিন্তু মুক্তি নেই। তখন কুহেলি বলে ওঠে, ঠিক আছে মাসি। যখন কুহেলির মাসি তার গুরুদেব যজ্ঞ করতে বসে, যজ্ঞতে আহুতি দেয়, তখন ওই বাচ্চাটার প্রেতাত্মা মাটির পুতুলের ভেতর প্রবেশ করে। সেই সময় কুহেলির মাসি কুহেলিকে ইশারায় বলে পুতুলটাকে কোলে নিতে। তখন কুহেলি পুতুলটাকে কোলে নিতে প্রচণ্ড ভয় পায় এবং বাচ্চার কান্নার আওয়াজ শুনে ভয়ে কোলে আদর করতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে কুহেলি। সেই সময় ওই পুতুলের কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায় এবং কুহেলি ওই পুতুলটিকে আদর করতে করতে ক্ষমা চাইল। কুহেলি ওই বাচ্চাটার প্রেতাত্মার কাছে বলে, তুই আমায় ক্ষমা করে দে। তখন প্রেতাত্মা ক্ষণক্ষণে গলায় বলে ওঠে, তোমার ওপর আমার কোনো রাগ নেই। তোমার শ্বশুর শাশুড়ি, তোমার বর, তোমার বাবার ওপর আমার রাগ ছিল। তাদের মধ্যে আমি 3 জনকে মেরেছি, এবার তোমার বরটাকে মারব। তখন কুহেলি বলে, সুমিতকে মেরো না, ও তো কিছু করেনি। তার উত্তরে প্রেতাত্মা বলে, তোমার গর্ভধারণকালে, তোমার গর্ভে যখন আমি ছিলাম তখন তোমার বর তোমার গায়ে হাত তুলেছিল এবং আমাকে যখন তোমার বাবা ডাক্তারকে দিয়ে মেরে ফেলতে যাচ্ছিল তখন তোমার বর কোনো রকম বাধা দেয়নি, তুমিও কোনো প্রতিবাদ করনি। হয়তো তুমি কিছুটা আপত্তি করেছিলে, তাই জন্যই তোমায় কিছু করতে পারছিলাম না। সেই কারণে তোমার বরকে আমি একদমই ক্ষমা করতে পারবো না। সেটা শুনে কুহেলি বলে, তুমি এরকম করো না, তুমি তাহলে আমাকে মেরে ফেলো। তখন প্রেতাত্মা বলে, তোমাকে আমি মারবো না, তোমার বরকেও আমি মারবো না, তবে একটা শর্ত আছে, তোমার সাথেই আমি থাকবো সবসময়। সেই কথা শুনে কুহেলির মাসি বলে ইশারা করে, অবশ্যই তুই রাজি হয়ে যা। কুহেলি রাজি হয় এবং কুহেলির মাসি ও গুরুদেবকে দিয়ে সেই কাচ্চা কালুয়া মানে প্রেতাত্মাকে চিরকালের জন্য মুক্তি দেওয়ার জন্য যজ্ঞে আহুতি দেয়। সেই সময় প্রেতাত্মা বিভৎস গর্জন করে যাওয়ার সময় কুহেলিকে বলে যায়, আমি আবার ফিরে আসবো তোমার সন্তান রূপে। এই বলে বাচ্চাটির প্রেতাত্মা চলে যায়। তারপর থেকে সুমিত কুহেলি সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাতে থাকে। তারপর থেকে কাচ্চা কালুয়ার প্রেতাত্মা আর কখনোই ওদের জ্বালাতন করেনি। কিন্তু সে পরবর্তীকালে সন্তান রূপে সত্যি ফিরে এসেছিল কিনা সে প্রশ্নটা রয়েই গেল। একদম অন্যরকম ঘটনা, খুব বাস্তবধর্মী একটা ঘটনা। অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। তৃতীয় ঘটনা যিনি শেয়ার করেছেন তার নাম হলো স্মৃতিলেখা। স্মৃতিলেখা লিখছেন, আমি স্মৃতিলেখা দাস, এখন হাউসওয়াইফ। আমার শ্বশুর বাড়ি ও বাপের বাড়ি দুটোই কলকাতার কসবাতে। ফার্স্ট ঘটনাটা ঘটেছিল তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। তখন আমাদের বাড়িটা প্রমোটারকে দেওয়া হয়নি, বাড়িটা বেশ পুরনো হয়ে গেছিল। বাড়ির সামনের দিকে বারান্দা, পরপর দুটো ঘর নিয়ে বারান্দার মতো। এদিকে রান্নাঘর, বাথরুমটা ফ্ল্যাট বাড়ির মতো, একদম রুমের মধ্যে নয়, বাড়ির পেছন দিকে। তো যেদিনকার ঘটনা সেদিন আমি আর আমার মা টিভি দেখছিলাম আর মা আটা মাখছিল রুটি করার জন্য। বারান্দাটা অন্ধকার ছিল, তবে রুমের লাইটের আলো কিছুটা বারান্দাতে এসে পড়ছিল। তো দেখি একজন লোক বারান্দা দিয়ে বাড়ির পেছনের দিকে, মানে যেদিকে বাথরুম সেই দিকে যাচ্ছে।
আমি আর মা ভাবলাম পাপা ফিরেছে। বাথরুমে গেল, কারণ পাপা রোজ কাজ থেকে ফিরে আগে বাথরুমে যেত, তারপর হাত পা ধুয়ে ঘরে আসতো। আর পাপার একটা লাইট গ্রিন কালারের শার্ট ছিল, আমরা পরিষ্কার দেখলাম সেই লোকটা পড়েছিল, সেই জন্যই ভাবলাম পাপা ফিরেছেন। বাট তার সাথে সাথেই মনে পড়লো পাপা এখন আসবে কি করে? পাপা তো ওনার বন্ধু পাঁচু জেঠুর মেয়ের বউ ভাতে কন্যাযাত্রী গেছেন। বিয়ের দিন আমি, মা, পাপা তিনজনে গেছিলাম কন্যাযাত্রীতে। পাপা কী বলেছিল, তো পাপা গেছেন, ফিরতে রাত হবে। আর পাপা ব্ল্যাক শার্ট পরে গেছেন, আর সেটা বেশ দূরে। তো আমরা সাথে সাথেই বাড়ির পেছন দিকে গেলাম, বাথরুমের লাইটটা জ্বেলে দেখলাম বাথরুমের পাশের জায়গাটা কোথাও কেউ নেই। বাড়ির পেছন দিকে সবটা পাঁচিল টপকে পালিয়ে যাওয়া সম্ভব না, কারণ পাঁচিলটা বেশ লম্বা, কারণ পাশের বাড়িটা আমাদের পাঁচিলের একদম গায়ে লেগে আছে, তাই কেউ যদি লাফিয়ে নামবে সেখানে গিয়ে পড়বে, তারা আওয়াজ শুনতে। তো তা আমাদের পাঁচিলের ওপরে যেহেতু পাশে বাড়ি ছিল, তাদেরকেও বড় জিজ্ঞেস করা হয়েছিল, তারাও বলেছে না, কিছু দেখতে পায়নি। এবং এত তাড়াতাড়ি একটা লোকের পক্ষে অন্য কোনো দিকে মিলিয়ে যাওয়া সম্ভব না। একটা বাড়ির, সেটা জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক থাকে, লোকটি পালাতে গেলে কারুর না কারুর চোখে পড়বে। পাশের বাড়ির লোকেদের জিজ্ঞাসাও করেছিলাম, যেটা আমি বললাম, তারাও কেউ কাউকে দেখেনি এবং কোনো সাউন্ডও পায়নি। তাহলে প্রশ্ন, লোকটা কোথায় গেল? আমি বলবো না ওটা কোনো আত্মা ছিল, তবে যে ছিল সেটা আমাদের কাছে রহস্য। তার থেকে বড় প্রশ্ন তো এটাই যে বাড়ির মধ্যে একটা লোক ঢুকে পড়বে কি করে? দরজাটা তো কাউকে খুলতে হবে, দরজা বন্ধ, কেউ ঢুকেছে মানে নিশ্চয়ই অন্যরকম ব্যাপার। দরজায় কেউ ঢুকলে বেল বাজতো, কলকাতার মতো জায়গায় বাড়ির জয়েন্ট ফ্যামিলি, অনেক লোক হলো, কেউ না কেউ তো দরজা খুলতো। তো দরজা যখন খোলেনি, দরজা বন্ধ, অথচ একটা লোক ঢুকে এসেছে, এসে আবার বাথরুমের দিকে ওইদিকে চলে গেছে, ডেফিনেটলি কোন রহস্য থাকলেও থাকতে পারে। এরপর সরাসরি চলে যাচ্ছি কমেন্ট বক্স সেকশানে। কমেন্ট করেছেন অনন্যা বিশ্বাস, আজকের ঘটনা দুটো খুবই ভয়ের এবং দুঃখের ছিল। অরিজিৎ দাস লিখেছেন, সেলফিশ মহিলা, নিজের সুখটাই তার কাছে বড়, বাচ্চাটির কথা তার অত্যন্ত ভাবা উচিত ছিল। প্রতিভা শর্মা লিখেছেন, সরি, গায়ত্রীর মতো মহিলাকে সমর্থন করতে পারছি না। আচ্ছা, অবশ্যই। স্বর্ণাভ চ্যাটার্জি লিখছেন, মেন দোষী মহিলা, একদম নরপিশাচিনী। আচ্ছা, পরে কমেন্ট করেছেন রত্না দেবনাথ, নাইস সহেলি। প্রভা কুটিকার লিখেছেন, সহেলি তুমি আমার মেয়ের বয়সী, তাই তুমি করে বললাম। একদম ঠিক কথা বলেছো, ঘটনাটা খুবই মর্মান্তিক, একদম তাই। রিক্তারি বললো, বাচ্চাটার কথা ভাবলো না একদম। যারা আত্মহত্যা করে তারা মনে হয় কারোর কথা ভাবে টাবে না, তাহলে তো আত্মহত্যা করতেই পারতো না। মানে এনার ক্ষেত্রে না, আমি সবার ক্ষেত্রেই বলছি। সঞ্চিতা হালদার, হাই দিদি, কেমন আছো তুমি? তিতলি, আমি ভালো আছি, সরি তোমার উত্তরটা দিতে ভুলে গেছি। তিতলি, খুব ভালো লাগলো। নন্দিতা পাল লিখেছেন, খুব ভালো লাগলো। রবীন্দ্র নৃত্য, আচ্ছা, লিখেছেন, দুটো নারীর কেউই ভুল করেনি, কোনো নারী তার স্বামীর ভাগ দিতে পারে না, জীবন থাকতে পারে না। পুরুষটি ভুল করেছেন, একটা অসহায় নারীর দুর্বলতাকে কাজে লাগিয়েছেন। শাহনাজ বেগম বলেছেন, দুঃখজনক ঘটনা, মর্মস্পর্শী। গায়ত্রী দেবী যেখানে থাকুক, ভালো থাকুন। অনুশ্রী পাজা লিখেছে, আমি তারকেশ্বর থেকে শুনছি দি ভাই। প্রাতনু ব্যানার্জি হার্ট সাইন পাঠিয়েছেন। দোলা ঘোষ, ভীষণ ভয়ের ছিল ঘটনাটা। কমেন্ট করেছেন সাগর কুমার পাল, কমেন্ট করেছেন মৃগাঙ্ক ড্রয়িং, সুরজিৎ চ্যাটার্জি, অমিত ভট্টাচার্য, দামিনী পাল, অমিতা ঠাকুর, মান্টু দে লিখেছেন, সহেলি তোমার সঙ্গে পার্সোনালি খুব একমত, দোষ দুই দিকেই ছিল। বিধবা মেয়েটির ওনার কথা ভাবা উচিত ছিল যে তিনি বিবাহিত, কিন্তু পুরুষ মানুষটির দোষ 90% ছিল, একদম তাই, আমিও সেটা মনে করি। সুদেষ্টা সিংহ রায় লিখেছেন, পিহু, ভালো ঘটনা চাই, কোনো সুইসাইডের ঘটনা না। একে লিখেছেন, পুরুষরূপী নরপিশাচ। দীপশিখা লিখেছেন, হাই সহেলি, ওয়েট করছিলাম ঘটনা শোনার জন্য। ইন্দ্রজিৎ বলেছেন, সহেলি বেস্ট অফ লাক। সুদীপ মান্ডা লিখেছেন, দিদিভাই খুব ভালো লাগলো। বর্ণালী দাস লিখেছে, খুব ভালো লাগলো সহেলি ঘটনাটা, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই সঙ্গে থাকুন। আগামী দিনে আরও ভালো ঘটনা নিয়ে ফিরে আসার কামনা করছি। থ্যাংক ইউ সো মাচ।